সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনে খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ট্যুরিজম এন্ড স্পোর্টস নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব ক্রীড়াঙ্গনে বিভিন্ন বিষয় নিয়ে এবং ট্যুরিজম এন্ড স্পোর্টস নিয়ে। আমার সাথে অত্যন্ত তিনজন প্রিয় মানুষকে আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে আছেন জনাব শফিউল মুর্শিদ মাওলা, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, এশিয়ান হলিডেজ লিমিটেড, এবং আমার সাথে আছেন জনাব গোলাম কাদের, সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, গ্লাক্সি হলিডেজ লিমিটেড, এবং আমার সাথে আছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অত্যন্ত একজন প্রিয় মানুষ, জনপ্রিয় ধারাভাষ্যকার জনাব চৌধুরী জাফরুল্লাহ সারাপাত। আমি প্রথমে যাব চৌধুরী জাফরুল্লাহ সারাপাত। ভীষণ খারাপ সময় যাচ্ছে বাংলাদেশে। আমরা দেখেছি শ্রীলঙ্কা থেকে ম্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু কোনো জয়ের দেখা কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা পাইনি। আসলে কেন, কোন দিকটার জন্য আমরা আসলে এই বর্তমানে যে অবস্থা আছে অবস্থায়? নট রিয়েলি বিকজ অফ দ্যাট। আপনি জানেন যে বাংলাদেশ বিশ্বে এমন কোন টেস্ট প্লেইং কান্ট্রি নেই যে দলকে বাংলাদেশ পরাজিত করেনি। এই মাত্র খুব বেশি দিন আগের কথা নয়, একদিনের ক্রিকেটে অত্যন্ত শক্তিশালী নিউজিল্যান্ডকে কিন্তু বাংলাদেশ ক্লিন সুইপ বা হোয়াইট ওয়াশ করতে সমর্থ হয়। সেই নিউজিল্যান্ড আবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে এই মাত্র কয়েকদিন আগে তারা কিন্তু ওয়ানডেতে এবং টেস্টে ক্লিন সুইপ বা হোয়াইট ওয়াশ করতে সমর্থ হয়। তো একটা খারাপ সময় যেতেই পারে, সেই খারাপ সময়টা এখন বাংলাদেশের, আমি আশা করব খুব বেশি দূর বাকি নেই যে বাংলাদেশ গুড কামব্যাক করবে। এবং আপনি যদি খেলার কথা বলেন, পাকিস্তানের সাথে খেলাটির কথা বলেন, যেটিতে বাংলাদেশ কিন্তু 327 রানের একটা টার্গেট দিতে সমর্থ হয় এবং 300 রানের উপরে চেস করে জয়ের রেকর্ড কিন্তু বিশ্বে খুব একটা বেশি নেই। শুধু তফাৎ কিন্তু দু দলের মধ্যে একমাত্র শহীদ খান আফ্রিদি, যিনি মাত্র 25 বলে করেন 59 রান, তিনি কিন্তু ব্যবধানটা তৈরি করে দেন এবং বাংলাদেশ কিন্তু জয়ের দ্বার প্রান্তে চলে যায়। এর বাইরে যদি শ্রীলঙ্কার সাথে আপনি দুটি টি-20-র কথা বলেন, শেষ বলে গিয়ে ফলাফল নির্ধারিত হয়। একটি ওয়ানডের কথা যদি বলি, যে 67 রানে 8টি উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কা দলের। তারপরে থিসারা পেরেরা, মূলত বোলার, তিনি কিন্তু দলের পক্ষে করেন 80 রান অপরাজিত থেকে। মূলত তিনিই কিন্তু ওই 67 রানে 8 উইকেট থেকে নিয়ে যান শ্রীলঙ্কা দলকে 180 রানে। তারপর বাংলাদেশ পরাজিত হয়। তো আমি মনে করি এর বাইরে এনামুল হক, তিনি 17 রান করার গৌরব অর্জন করেন। মুশফিকুর রহিম পাকিস্তানের সাথে 51 করেন অপরাজিত থেকে। সাকিব আল হাসান, বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার, মাত্র 16 বলে করেন 44। এগুলো কিন্তু বাংলাদেশের অনেক বড় অর্জন বলে আমি মনে করি। এই কথাগুলো নিয়ে আবার আসবো আপনার কাছে। আমি জনাব মাওলার কাছে যাচ্ছি। জনাব মাওলা, টি-20 বিশ্বকাপ আমাদের সামনে, অনেক পর্যটক আসবে আমাদের, আসলে তাদের জন্য আমরা কতটুকু ভালো ব্যবস্থা করতে পারবো এবং পারছি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। টি-20 ওয়ার্ল্ড কাপ বা টি-20 ক্রিকেট আসলে সারা বিশ্বের কাছে বাংলাদেশের পরিচিতিটাকে আরো বেশি সুপরিচিত করানোর একটা সুযোগ। এবং বাংলাদেশের কিন্তু ক্রিকেট আজকে আমরা ভালো খেলছি। বাংলাদেশের কিন্তু অনেক ন্যাচারাল বিউটি, যেটাকে বলবো আমরা প্রাকৃতিক সৌন্দর্য, এবং যেটা কক্সবাজার, রাঙামাটি, সিলেট, সেখানে আমাদের অনেক কিছু আছে সারা বিশ্বের মানুষের, সারা বিশ্বের পর্যটনকে বাংলাদেশের মাটিতে তাদেরকে বেড়ানোর একটা সুযোগ করে দেওয়া। এটা হতে পারে 1:2, কেউ খেলা দেখতে আসলো, সে সাথে বাংলাদেশটাও বেরিয়ে গেল। তো আসলে এখানে বাংলাদেশের ন্যাচারাল বিউটি অনেক ব্যাপক, অনেক সুন্দর, দেখার মতো জিনিস আছে। সেটা আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করি, আমাদের দিক থেকে অনেক দূর আমরা অলরেডি ডেভেলপ করে ফেলেছি। আমি মনে করি বাংলাদেশ সরকার থেকে শুরু করে কিছু কিছু বাংলাদেশের স্পন্সর বা এই ধরনের বড় বড় কিছু কোম্পানি, যদি আমি মনে করি এই বিশ্বের দরবারে বাংলাদেশের পরিচিতি করার জন্য কোনো ভালো কোনো টিভি শো, যেমন আপনি দেখতে পারেন যে ইন্ডিয়াতে বা থাইল্যান্ডে বা মালয়েশিয়াতে সারা বছরই বিভিন্ন চ্যানেলে তাদের ট্যুরিজম মালয়েশিয়া, তাদের বিভিন্ন টক শো, অনুষ্ঠান হচ্ছে। শুধু তা না, কিন্তু সারা বিশ্বের বিভিন্ন নামি দামি চ্যানেলে তাদের কিন্তু একটা দেশের পরিচিতি, দেশের ট্যুরিজম নিয়ে কিন্তু একটা অ্যাড হয়। যেমন আমাদের কিছুদিন আগে, গত কয়েক বছরে আপনি দেখবেন খুব সুন্দর একটা অ্যাড ছিল, বিউটিফুল বাংলাদেশ, যেটা আপনার বাংলাদেশ পর্যটন ট্যুরিজম বোর্ড এই অ্যাডটা করেছে। এটা খুব সুন্দর একটা অ্যাড। এই অ্যাডটাকে আমি মনে করি সারা বিশ্বের বিভিন্ন নামি দামি যে চ্যানেলগুলি আছে, এই চ্যানেলগুলিতে এই
একটাকে প্রচার করা। এটা কিভাবে সম্ভব আসলে? এটা আমি মনে করি বাংলাদেশ পর্যটন বোর্ড, বাংলাদেশ ট্যুরিজম, সিভিল এভিয়েশন মিনিস্টার বা বাংলাদেশের যিনি বা আপনার সিভিল এভিয়েশন মন্ত্রণালয় যারা আছে তারা এই বিষয়ে আরো বেশি অ্যাক্টিভ এবং তারা এটা আরো গুরুত্বের সাথে বাংলাদেশের পরিচিতিটাকে বাড়ানোর জন্য তারা এই পদক্ষেপটা নেবে। আমি আপনার কাছে আসবো জনাব গোলাম কাদের, যে পর্যটকদের জন্য কিন্তু একটা নিরাপত্তার ব্যবস্থা কিন্তু একটা বড় কিন্তু ইস্যু, কিন্তু আমরা যখন খেলার জন্য যেমন নিরাপত্তা পর্যটনের জন্য সেরকম, আপনি বিষয়টি কিভাবে দেখছেন যে আমরা কতটুকু নিরাপত্তা তাদের জন্য আমরা রাখতে পারবো বা পারছি? আসলে প্রথমে অন্য জায়গায় যাই, আমরা কি আসলে পর্যটক চাই এই খেলার সাথে? আমরা বলি অপার সম্ভাবনার দেশ, আমাদের ক্রিকেট এগিয়ে চলেছে এবং সেটিরই হাত ধরে আপনার টি-20 হচ্ছে, ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এশিয়া কাপ হচ্ছে, কিন্তু আমরা বিদেশি পর্যটকদের জন্য দরজাটা খুলছি না। যদি বলেন কেন এই প্রশ্ন, আমরা বোর্ডের কাছে গেছি, মিনিস্ট্রির কাছে গেছি এবং সবাই বলছে যে আমাদের কিছু করার নেই। অর্থাৎ আপনি একজনকে বলছেন যে আসো বাংলাদেশে খেলা দেখতে আসো, টিকিটের কথা আসছে তখন কিন্তু আমরা টিকিট দিতে পারছি না তাদেরকে। আমার কাছে মিনিমাম 2000 রিকোয়ারমেন্ট ছিল, কিন্তু আমি 200 টিকিটও দিতে পারছি না। তাহলে আমি যে বলছি যে বাংলাদেশের পর্যটনের সম্ভাবনা আছে, ক্রিকেটের সম্ভাবনা, দুটোর যদি সমন্বয় ঘটাতে হয় তাহলে কিন্তু বিদেশি দর্শকদের জন্য আপনি তো টিকিটের ব্যবস্থাটা করবেন। সেই জায়গাটাতে কিন্তু আপনার বিসিবি কিছু করতে পারেনি। তারা বিদেশি পর্যটকদের জন্য কোনো টিকিটের আয়োজন করেনি, কিন্তু তারা বলার সময় আমরা বলছি যে পর্যটনের সাথে স্পোর্টসের একটা বিরাট সম্পর্ক আছে এবং স্পোর্টস ট্যুরিজম আজকে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আপনি দেখেন আজকে ব্রাজিলে যে ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, সবাই ব্রাজিলে যেতে পারে কারণ টিকিটের ব্যবস্থাটা ট্যুর অপারেটররা করছে এবং ইজি করা হয়। হ্যাঁ, কিন্তু সেইটা কিন্তু আমাদের দেশের বেলায় যখন আমরা এই যে আমরা বলি অপার সম্ভাবনার দেশ, ট্যুরিজমের এত স্কোপ আছে, হ্যাঁ, যারা মাওলা সাহেব বললেন, কিন্তু স্কোপটাকে তো আপনি কাজে লাগাচ্ছেন না। একটা লোক খেলা দেখার উদ্দেশ্যে আসলো বাংলাদেশে, কিন্তু খেলার তো সে তো একদিন শুধু খেলা দেখে চলে যাবে না, সে যখন এ পর্যন্ত এসে পৌঁছাচ্ছে তখন মিনিমাম আরো 2 দিন 3 দিন বা 5 দিন 7 দিন বাংলাদেশের কোনো স্পট তার দেখার আগ্রহ থাকতেই পারে। হ্যাঁ, সেটা তো তখন তাকে আমরা সেই সুযোগটা দিতে পারতাম, কিন্তু বর্তমান যেই ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা সেটাকে সমর্থন করছে না। সিকিউরিটি তো তার পরের অংশ। আমি আপনার কাছে আসবো, আমি চৌধুরী জাফরুল্লাহ সারাফত। আমরা শুনেছি যে আপনি রেডিওতে টেলিভিশনে বারবার বলছেন যে বাংলাদেশের ফিল্ডিং সাইডকে আরো বেশি ডেভেলপমেন্ট করা দরকার, কারণ অনেকগুলো ক্যাচ কিন্তু মিস করেছে। আমরা দেখেছি অল ওভার সবকিছু মিলে ব্যাটিং, ফিল্ডিং এবং বোলিং 3টি জায়গায় কিন্তু বাংলাদেশের ডেভেলপমেন্ট করা দরকার বলে মনে করছি, কারণ আমাদের সামনে টি-20 বিশ্বকাপ। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? তার আগে একটু যাই, সেটি হলো যে বাংলাদেশ দলের যে সাম্প্রতিক কালে যে হযবরল যে অবস্থা, এটি কিন্তু এর দুটি শব্দ আমরা ব্যবহার করি ধারাভাষ্যে, অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড। অফ দ্য ফিল্ড হলো যেমন দলের প্রশিক্ষক তিনি কিভাবে টিমটাকে ডিসিপ্লিন করে তোলেন, দলের নির্বাচক মণ্ডলীর সাথে বাংলাদেশের খেলোয়াড়দের কেমন সম্পর্ক, দলের যারা টিম ম্যানেজমেন্ট থাকে সেই টিম ম্যানেজমেন্টে যারা তাদের সাথে সম্পর্কটা কিরকম, অনুশীলনের পরে খেলোয়াড়েরা কি করেন সেটি মনিটর করা, তারা কোথায় যান, ওই সময়টা তারা কিভাবে ব্যয় করেন, এগুলো দেখার বিষয়। যেমন ধরেন আপনাকে বলি, বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম, নো ডাউট অ্যাবাউট দ্যাট, যে বর্তমানে বাংলাদেশ দলের নাম্বার 1 ব্যাটসম্যান অন্তত আমার দৃষ্টিতে মনে হয়। টেকনিক্যালি সাউন্ড, কুল ক্যাপ্টেন, কুল কাস্টমার, এবং এখন বর্তমানে বাংলাদেশ দলের 1 নম্বর ব্যাটসম্যান, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এটি আমার ব্যক্তিগত মতামত, কারো দ্বিমত থাকতে পারে। মুশফিকুর রহিম যখন ইনজুরিতে গেলেন, স্বাভাবিকভাবে যিনি ভাইস ক্যাপ্টেন তিনি বাংলাদেশ দলের দায়িত্ব পালন করবেন। তখন দেখা গেল যে ভাইস ক্যাপ্টেন যিনি, তাকে দায়িত্ব না দিয়ে থার্ড ম্যান কাউকে ডেকে এনে দায়িত্ব দেওয়া হলো। আবার দেখা গেল যে থার্ড ম্যান তাকে যখন দায়িত্ব দেওয়া হলো, তখন কিন্তু যিনি ভাইস ক্যাপ্টেন মাহমুদুল্লাহ, তিনি কিন্তু দলের ভেতরেই, তাকে কিন্তু দলের বাইরে পাঠিয়ে দেওয়া হয়নি। তো ভাইস ক্যাপ্টেন দলের ভেতরে থাকা অবস্থায় তাকে দায়িত্ব না দিয়ে আপনি আরেকজন নতুন করে হঠাৎ করে আরেকজনকে যখন ক্যাপ্টেন বা অধিনায়কের দায়িত্ব দেবেন, স্বাভাবিকভাবেই দলের মধ্যে প্রত্যেকটা খেলোয়াড়ের নিজস্ব কয়েকজন বন্ধু থাকে, রুমমেট থাকে, আন্তরিকভাবে তাদের মধ্যে সম্পর্ক থাকে, এটি থাকতেই পারে। 4 জন বলেন, 7 জন বলেন, এগুলো করলে দলের মধ্যে দ্বিধা বিভক্ত হয়ে যায়, বিভাজন হয়ে যায়। এগুলো বাংলাদেশের ক্রিকেটের জন্য কোনোভাবেই ভালো কোনো লক্ষণ নয়। যারা থিঙ্ক ট্যাঙ্ক তাদের ভেবে দেখা দরকার যে এই যে বিষয়গুলো, এগুলো মাথায় নিয়ে প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে কথা বলা।
তোমার সমস্যা কি, আবার তাকে বিদায় করে এবার বলো তোমার সমস্যা কি, তাকে বিদায় করে তোমার সমস্যা কি, এভাবে আলাদা আলাদা করে কথা বলতে হবে। আর ব্যাটিং এর কথা বলেন বা বোলিং এর কথা বলেন, বেশ কয়েকজন খেলোয়াড় মাঠ থেকে সরাসরি ধারাভাষ্য দিতে গিয়ে আমার চোখে অন্তত ধরা পড়ে তাদের যে শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ সেটি কিন্তু অত্যন্ত ক্যাজুয়াল আমার মনে হয়। আমরা এই এবং বডি ল্যাঙ্গুয়েজ এটি নিয়ে কিন্তু আমরা কথা শুনবো, রহস্যজনক। ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব টাইম স্পোর্টসের ছোট্ট একটা বিরতিতে। থাকুন আমাদের সাথে, প্রাণবন্ত আলোচনায় ফিরে আসবো খুব শীঘ্রই। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইম স্পোর্টসে। সাথে আছেন অত্যন্ত তিনজন প্রিয় মানুষ। জাফরুল্লাহ সারাফ, আমরা যেটা বলছিলাম বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে। বডি ল্যাঙ্গুয়েজ, বেশ কয়েকজন খেলোয়াড়, বাংলাদেশ যে পরাজিত হলো, আমি যদি পাকিস্তানের সাথে খেলার কথা বলি, তার আগের খেলাগুলোর কথা বলি, এই যে দলের মধ্যে যে একটা হযবরল অবস্থা, কেন যেন আন্তর্জাতিক ক্রিকেটার মাত্র কদিন আগে তাদের যে বোলিং ব্যাটিং ফিল্ডিং আমরা লক্ষ্য করলাম, বা বোলিং ব্যাটিং এর যে কারিশমা, বোলিং ব্যাটিং এর যে এক্সিবিশন বা প্রদর্শনী, হঠাৎ করে কেন হারিয়ে গেল। বাংলাদেশ একটি বিশ্ব ক্রিকেটে কিন্তু একটি ভয়ঙ্কর দেশের নাম, এটি কেউ অস্বীকার করতে পারবে না। ওই যে একটু আগে যেটি বললাম, অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড, অন দ্য ফিল্ডের যিনি একটি যে দল নির্ধারিত দিনে ভালো ব্যাটিং করবে, ভালো বোলিং করবে, ভালো ফিল্ডিং করবে, তারাই জয়লাভ করবে। এবং বাংলাদেশ যেদিন ভালো খেলে, টাইগার বলে থাকে বাংলাদেশ দলের খেলোয়াড়দের, টাইগাররা যেদিন ভালো খেলে, পৃথিবীর কোনো বোলারকেই ব্যাটসম্যানরা বোলার মনে করে না, পৃথিবীর কোনো বোলাররা কোনো ব্যাটসম্যানকে ব্যাটসম্যান মনে করে না। তার প্রমাণ কিন্তু একাধিকবার তারা দিতে সমর্থ হলেন। তো সব মিলিয়ে আশা করব খুব বেশি দিন বাকি নেই, বাংলাদেশ দল দারুণভাবে ফিরে আসবে। সামনে টি-20, হয়তোবা আপনি বলতে পারেন যে বিস্ময়কর ভাবে আত্মবিশ্বাসের একটা ঘাটতি লক্ষ্য করা যায়। আবারও সেই বাগের গর্জন আমরা শুনতে পাবো। দু একটি খেলায় জয়লাভ করলেই আবার দেখবেন বাংলাদেশ স্বরূপে ফিরে আসবে, নিজেদেরকে উজ্জ্বল ভাবে। গোলাম মওলার কাছে যাচ্ছি। গোলাম মওলা, আমরা দেখেছি যে পর্যটন কর্পোরেশন এবং ট্যুরিজম বোর্ড কিন্তু বিশ্বকাপের সময় কিন্তু তারা কিন্তু বেশ ভূমিকা পালন করে থাকে সরকারিভাবে। আপনারা বেসরকারিভাবে কি কি ভূমিকা পালন করছেন এবছর? ধন্যবাদ। আমি আপনাকে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলতে চাই, যেটা বললেন যে আমাদের ট্যুর অপারেটর বা ট্যুরিজম বিজনেসম্যান হিসেবে আমাদের কি করণীয় আছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ঢাকা থেকে কক্সবাজার, ঢাকা থেকে রাঙামাটি, বা আপনি তো আমাদের যেহেতু ঢাকা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং মোস্ট অফ দ্য ফ্লাইট আপনার ঢাকাতে এসে ল্যান্ড করে, তো এখান থেকে যখন তারা আপনার খেলা দেখবে বা হোয়াট এভার, ঢাকা থেকে যখন মানে তারা বেড়ানোর উদ্দেশ্যে আউট অফ ঢাকা, যখন তারা ঢাকার বাইরে যখন যাবে, আপনি একটা জিনিস খেয়াল করেন, ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব যদি আমি ভুল না বলি 365 বা 64 কিলোমিটার, লেস দেন 400 কিলোমিটার, মানে লেস দেন 400 কিলোমিটার। তো 400 কিলোমিটার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য আপনার সময় লাগতেছে 12 ঘন্টা, সময় লাগতেছে কখনো সময় লাগতেছে 16 ঘন্টা। যেখানে 400 কিলোমিটার রাস্তায় যাওয়ার জন্য আপনার সময় লাগা উচিত সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা। আপনি আজকে কক্সবাজার দেখেন, সেখানে কিন্তু অনেক ডেভেলপ, সেখানে অনেকগুলি 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, লটস অফ 2 স্টার হোটেল এবং বিভিন্ন ক্যাটাগরির অ্যাপার্টমেন্ট এবং আপনার বিভিন্ন ধরনের হোটেল ওখানে কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবং বিভিন্ন ধরনের ট্যুরিস্ট আজকে কিন্তু একটা জিনিস দেখেন, আমরা যারা বাঙালি যারা আছি ঢাকা বেস বা বিভিন্ন শহরে আমরা থাকি, আমরা কিন্তু ছোট্ট একটা ছুটিতে কিন্তু ঢাকার বাইরে চলে যাই, কক্সবাজার চলে যাই। বাট একটা জিনিস খেয়াল করেন, যখন বাইরে থেকে একটা ট্যুরিস্ট আসে, তারা কিন্তু একটা লিমিটেড টাইম নিয়ে আসে। তাদেরকে যখন আপনি ঢাকার বাইরে পাঠাবেন, এই যে লোকাল যে কমিউনিকেশন যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, এটা কিন্তু গভর্নমেন্ট ডেভেলপ করবে। আপনি প্রাইভেট সেক্টরে যেটা ডেভেলপ করা দরকার সেটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। হোটেল আছে ওখানে, সে ধরনের অ্যাকোমোডেশন অ্যারেঞ্জমেন্ট, সিকিউরিটি। এখন কিন্তু কক্সবাজার আপনি যান, আপনাকে মনে হবে পৃথিবীর অন্যান্য অনেক দেশের মানে বিচের যে সিটিগুলি আছে তার চেয়ে কিন্তু আমাদের কক্সবাজার অনেক ডেভেলপ। বাট কমিউনিকেশন যেটা এখানে একটা থাকা দরকার, সুপার ফাস্ট ট্রেন,
এখানে একটা থাকা দরকার কমিউনিকেশন, যেখানে মাত্র আপনার 2 ওয়ে রোড, মানে সিঙ্গেল ওয়ে বা সিঙ্গেল বাই রোড, মানে একটা যাওয়া একটা আসা। এখানে কিন্তু আপনার 4 লেন রোড থাকা দরকার। কমিউনিকেশন হতে হবে আরো সুপার ফাস্ট, আরো কমিউনিকেশন হতে হবে আরো ইজি। তখন আমাদের কিন্তু এই ধরনের যে ট্যুরিস্টগুলি বাংলাদেশে আমরা আনবো, ওই ট্যুরিস্টগুলিকে কিন্তু আমরা আরো সুন্দর মতো রাইট। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, বাংলাদেশ থেকে এখন কক্সবাজার বা রাঙামাটিতে আপনি দেখেন কোনো আপনার নাই, কোনো এয়ারপোর্ট নাই। রাঙামাটিতে এখনো কোনো বাংলাদেশি বা বাংলাদেশ থেকে বা ঢাকা থেকে কোনো ট্যুরিস্ট যেতে হলে আপনাকে স্পেশাল পারমিশনের ব্যবস্থা করতে হচ্ছে। আপনি কিভাবে মানে ট্যুরিস্টটাকে আপনি প্রমোট করবেন, ট্যুরিজমটাকে আপনি প্রমোট করবেন, কিভাবে করবেন? এত সুন্দর জায়গা রাঙামাটি, সেটা করার জন্য আমাদের গভর্নমেন্টেরই কিছু লিমিটেশন আছে, যেটা আমি মনে করি আরো এগুলি ওপেন হওয়া দরকার। এবং এই জিনিসগুলি গভর্নমেন্টের একটু ভালোভাবে অ্যাজ এ ট্যুরিজম কান্ট্রি হিসাবে এগুলিকে একটু তাদের নজর দেওয়া দরকার আমি মনে করি। আপনি আপনার কাছে আসবো গোলাম কাদের, যে গত বছর আমরা দেখেছি 2011 বিশ্বকাপের সময় কিন্তু বিক্ষোভদের জন্য কিন্তু একটা কিন্তু ভাতার ব্যবস্থা করেছে কিন্তু আপনার, যে যাতে হচ্ছে বিক্ষোভেরা যে টুরিস্টদের জন্য কোনো সমস্যা না করে বা তাদেরকে মানে ডিস্টার্ব না করে। কিন্তু এই বছর কিন্তু সেটা কিন্তু আমরা এখন কিন্তু লক্ষ্য করছি না আর কি। এটা আসলে কতটুকু দরকার বলে আপনি মনে করছেন? বাংলাদেশে দরকার তো আসলে অনেক কিছুর। আমরা ট্যুরিজমের সাথে স্পোর্টসকে মিলাতে চাই, আমরা দেশটাকে সুন্দর দেখাতে চাই। এখন এই সুন্দর দেখানোর যে কথাটা, আপনি একটু আগে মাওলার সঙ্গে যে কথাটা হচ্ছিল, যে আমি তো দেখাবো, কিন্তু দেখানোর জন্য যে ব্যবস্থা সেটা তো আমাদের নেই। আপনি ভিক্ষুক দূর করবেন, ভিক্ষুককে আপনি আজকে সরিয়ে নিয়ে যাবেন, কিন্তু তার যদি কর্মসংস্থান না করেন সে কালকে আবার আসবে রাস্তায়। আপনি তো পার্মানেন্ট সলিউশন দরকার। আজকে এই লোক দেখানো ভিক্ষুক সরানোতে কোনো লাভ নেই। পার্মানেন্ট সলিউশন কিভাবে হবে সেটা আমাদের ভেবে দেখা উচিত। সেই দিকে আমার মনে হয় যে দৃষ্টি নিবন্ধন করাটা খুব বেশি জরুরি। আমি একটু গোলাম মাওলা, আমরা বলছিলাম যে আসলে যে বাংলাদেশের টুরিস্টের জন্য যে নিরাপত্তার ব্যবস্থাটি, এটা হচ্ছে যে আমাদের একটা বড় কিন্তু বিষয়, কিন্তু আমাদের সেটা আমরা কতটুকু আসলে দিতে পারবো এবং পারছি, আপনি কি মনে করছেন? বাংলাদেশের এট দ্য মোমেন্ট এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা আমি বলবো একেবারেই নেই, খুব শান্ত একটা মানে দেশ। আমি মনে করি এখন T20 এটা খুবই ভালো একটা সময় বাংলাদেশের, পৃথিবীর যে কোনো দেশের থেকে। এখন বাংলাদেশের ওয়েদারটাও কিন্তু অনেক মানে খুব নাইস ওয়েদার, ইউ ক্যান সে ইটস এ মানে এয়ার কন্ডিশন ওয়েদার। এখন খুব গরমও নেই। তো আমি মনে করি এখন বাংলাদেশে যে ধরনেরই টুরিস্ট আসুক, এটা খুব সুন্দর এবং একটা উপযুক্ত সময় বেড়ানোর জন্য। এবং বাংলাদেশে এই মুহূর্তে যেহেতু একটু আগে বললাম আপনি রাজনৈতিক পলিটিক্যাল কোনো আনরেস্ট নেই, এবং বাংলাদেশের সমস্ত জায়গাতেই এই মুহূর্তে শান্ত স্বভাবে আমরা সবাই আছি। আমি মনে করি যে এখন খুবই সুন্দর নিরাপত্তা দিতে বাংলাদেশ সরকার সক্ষম হবে। গোলাম মাওলা, আমি একটু জানাবো জাফরুল্লাহ সারাপাত, যে আমরা কিন্তু স্বাগতিক দেশ হিসেবে আমরা কিন্তু আয়োজক, কিন্তু তো সবকিছু মিলে আমরা হোম সাপোর্টও কিন্তু আমরা কাজে লাগাতে পারবো আমরা মনে করছি। আপনি যদি একটু বিষয়টাকে একটু বিশ্লেষণ করতেন। আপনি যদি আয়োজকের কথা বলেন, বাংলাদেশ কিন্তু আয়োজক হিসেবে তারা দারুণভাবে সফল। আপনি যদি যেটিকে প্রথম বলা হতো মিনি বিশ্বকাপ, সেই 98 সালের কথা যদি বলি, সাউথ আফ্রিকা সেবারে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হ্যান্সি ক্রনিয়ার পরবর্তীতে হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি মারা যান, তখন তিনি সেই দলের অধিনায়ক। তখন থেকেই কিন্তু বাংলাদেশের সংগঠকরা বা বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা অত্যন্ত সার্থকতার সাথে তারা দায়িত্ব পালন করে এসেছে। এবং মূল বিশ্বকাপ যেটি গতবার হয়ে গেল 3টি ভেন্যুতে, বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কাতে, সেখানেও কিন্তু অসাধারণভাবে তারা দায়িত্ব পালন করেন। এবং উদ্বোধনী অনুষ্ঠান যেটি বাংলাদেশ টেলিভিশন এবং স্যাটেলাইট টেলিভিশনের বদৌলতে পৃথিবীর কোটি কোটি মানুষ কিন্তু দারুণভাবে এনজয় করে এবং তারা প্রশংসা করে। অতএব সব মিলিয়ে সংগঠকদের যে সার্থকতা সেটি আর বলার অপেক্ষা রাখে না। আর এর বাইরে আপনি যেটি হোম অ্যাডভান্টেজের কথা বললেন, এটি দুরকম হয়। যেমন ধরেন ভারত পাকিস্তান খেলা হলো মিরপুর মাঠে, এখানে কিন্তু যদি খেলাটি ভারতে হতো তাহলে ভারতের দর্শকদের যেমন সমর্থন পেত, আবার একটা চাপের মধ্যেও থাকতো। পাকিস্তানে যদি হতো, চাপের মধ্যে যেমন পড়ে যেত, আবার দর্শকদের যে সমর্থন সেটি খেলোয়াড়দেরকে উৎসাহিত করত। তো বাংলাদেশ দলের খেলোয়াড়দেরকে যেমন উৎসাহিত করবে দর্শকরা, আবার এই যে শ্রীলঙ্কা এবং এশিয়া কাপে চরম ব্যর্থতা, বিশেষ করে আফগানিস্তানের মতো দলের সাথে যেভাবে হতাশাজনক পরাজয়, যে বিব্রতকর অবস্থা, যে লজ্জাস্কর অবস্থা, এটি বাংলাদেশের ক্রিকেটকে একটা অনেক বড় ধাক্কা বলে আমি মনে করি। অতএব এটি কাটিয়ে উঠে বাংলাদেশ তারা দারুণভাবে ফিরে আসবে এবং দর্শক সমর্থক তারা নিঃসন্দেহে
তারা বাংলাদেশ দলের খেলোয়াড়দেরকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। এবং একটি কথা আমি বলবো অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে, সেটি হলো যে বাংলাদেশ যখন জয়লাভ করবে, আপনারা সারা বাঙালি জাতি যেমন উদ্বেলিত হন, আনন্দ পান, রাস্তায় নেমে পড়েন, বাংলাদেশ যখন পরাজিত হবে তখনও আপনারা বাংলাদেশের বা বাংলাদেশ দলের পাশে থাকবেন। তার মানে জিতলেও আমরা বাংলাদেশ, হারলেও আমরা বাংলাদেশ। প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে। আমরা আসলে এতগুলো বিষয় নিয়ে আসলে কথা বলতে অনেক সময়ের প্রয়োজন, সময় একেবারে বাধা। তবে কথা দিচ্ছি যে সময় পেলে অন্য আরো এক সময় টি-20 বিশ্বকাপে এবং ট্যুরিজম অ্যান্ড স্পোর্টসে আমরা কথা বলবো। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সাইফুল, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মোহনা টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশন, অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন চ্যানেল। টাইম স্পোর্টস অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান। আমি জানি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বসে বিভিন্ন দেশ থেকে এই মোহনা টেলিভিশন এবং টাইম স্পোর্টস তারা উপভোগ করে থাকেন। এবং ফুল প্যানেলে যারা দায়িত্বপ্রাপ্ত সম্মানিত প্রডিউসার, ক্যামেরা ক্রু এবং আরো যারা সংশ্লিষ্ট, তাদের সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে বলছি, খেলাধুলা সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন এবং ইমেলও করতে পারেন timesportsbd@gmail.com। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।